14 মে মঙ্গলবার রাত 8টায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা সফরে সুশীল সমাজের সঙ্গে বৈঠকে ডোনাল্ড লু, নিজেদের প্রয়োজনে দাওয়াতে নয় বললেন ওবায়দুল কাদের। এসএমসি প্লাস সহ ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের 5 ব্র্যান্ডের অনুমোদন নেই, মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা, শান্ত অধিনায়ক, তাসকিন সহ অধিনায়ক, বাদ পড়েছেন সাইফুদ্দিন মিরাজ। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের স্বাধীনতার উপর জোর দেন লু। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, লু তার প্রয়োজনে এসেছেন, তাদের এজেন্ডা আছে, তাকে নিয়ে বাংলাদেশে মাতামাতি করবে কেন? এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ। অধ্যাপক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আলোচনা করছিলাম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে। নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের কথা বলছি, মার্কিন ডোনাল্ড লু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘন ঘন সফর করেছেন। নির্বাচনের পরে আবারও তারা সফর করছেন। কীভাবে এই সফরকে আপনি গুরুত্ব দেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে তিনি তার প্রয়োজনে এসেছেন, এজেন্ডা আছেন, বাংলাদেশের তাকে আমন্ত্রণ জানায়নি, তার প্রয়োজনে এসেছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন ঢাকায়, এবং এই সফরকে ঘিরে যে ধরনের আলোচনা হচ্ছে, অর্থাৎ আমরা জানি যে এই বছরের 7ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এই নির্বাচনের আগে অর্থাৎ তিনি প্রায় গত বছর জুলাই মাসে এসেছিলেন, আর এইবার সফর নিয়ে ডোনাল্ড লু প্রায় 5ম বার বাংলাদেশে এসেছেন। বিভিন্ন ইস্যুতে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক নানা বিষয়ে এসেছেন। তবে এই যে সম্প্রতি যে তিনি যে ঢাকা এসেছেন, সেই সম্পর্কের প্রেক্ষাপট বলতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন যে তার এই সফরটি রাজনৈতিক নয়, অনেকটাই কূটনৈতিক এবং অর্থনৈতিক বিষয় থাকবে। সেখানে আপনার ব্যবসা বাণিজ্যের ইস্যু থাকবে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়, শ্রম অধিকার, এবং আপনার যে বিষয়গুলো তাদের নিয়মিত এজেন্ডা হিসেবে থাকে, গণতন্ত্র, মানবাধিকার, এইসব এজেন্ডা থাকে, এবং আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা, এই বিষয়গুলো হয়তো আলোচনা উঠে আসবে বলে আমরা ধারণা করছি। আজকে যেটা বললেন যে নাগরিক সমাজের প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করেছেন, এবং এটা তাদের ওই যেটা বললাম যে গ্লোবাল যে এজেন্ডা, অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, এই ইস্যুগুলো হয়তো তারা আলোচনা করে, ফ্রিডম, সংবাদপত্রের স্বাধীনতা, এই বিষয়গুলো তাদের একটা এজেন্ডা হিসেবে থাকে, এই বিশেষ করে এই ডেমোক্রেটিক পার্টির। এখন এই সফর কে যেটা ওবায়দুল কাদের বলেছেন, যেটা তাদের যে মিশন, অর্থাৎ তারা দেখবেন যে নির্বাচনকে যদিও তারা সমালোচনা করেছে, পরে কিন্তু এই নির্বাচন নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য হয়নি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা দেখলাম যে এই যে বর্তমানে যে ব্যবসা, যেটা তাদের আলোচনায় এসছে, যে ব্যবসা বাণিজ্য নিয়ে বাংলাদেশের সাথে কি কি ভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিজনেস সেগুলোকে এক্সপ্লোর করা যায়, সেই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এবং একই সঙ্গে যেটা হচ্ছে যে সেখানে আঞ্চলিক এবং বৈশ্বিক যে নিরাপত্তার ইস্যু আছে, মিডল ইস্টে যে ক্রাইসিস হচ্ছে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, অর্থাৎ জিও পলিটিক্যাল অনেকগুলো বিষয় সেখানে কিন্তু চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ভারতের সম্পর্ক, সবকিছু বিষয় তারা কিন্তু ফোকাসে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তো সেই জন্য বলছে যে ওবায়দুল কাদের বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাথেও তার ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক এবং আপনার যে বিজনেস সম্পর্কগুলো আছে সেগুলো আলোচনায় উঠে আসবে। কিন্তু কথা সত্য যে আপনি যেটা বলছিলেন যে এটা একটা কূটনৈতিক হয়তো আলোচনা বেশি হবে বা কূটনৈতিক বিষয়ে বেশি জোর দেবে। এছাড়াও এর বাইরেও যেহেতু আজকে গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্ব দিচ্ছেন এবং সুশীল সমাজের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন, এই বিষয়গুলো হয়তো তারা নজর রাখবে। এই বিষয়ে আপনার কি মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি ছিল বাংলাদেশের নির্বাচনের আগে, 7ই জানুয়ারি নির্বাচন আগে, সেই নীতিতে কি কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার?
আপনি যদি এখন যদি গ্লোবাল পলিটিক্সটা আপনি লক্ষ্য করেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই একটি আপনার দ্বন্দ্বে পড়ে আছে, যে বিশেষ করে গাজা ইসরায়েল যুদ্ধে যে জি যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটা নিয়ে তার দেশে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এবং সেখানে বিশ্ববিদ্যালয় অধ্যাপকগণ গ্রেফতার হচ্ছেন। অর্থাৎ বিশ্বব্যাপী মানবাধিকার এবং গণতন্ত্রের যে স্লোগান বা প্রবক্তা হিসাবে মার্কিন ডেমোক্রেটিক রিজিম যে কথাগুলো বলে আসছে, কিন্তু আমরা দেখছি যে সেটা মেরিন লিস্টে কিন্তু সেটা প্রতিপাদ্য হচ্ছে না। অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ তারা যতটা মানবাধিকারের কথা বলেছে, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে বলছে না। যদিও তারা এই যুদ্ধকে যাতে এসকেলেশন না হয়, ছড়িয়ে না পড়ে, সেই ধরনের কিন্তু স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এই যুদ্ধ বন্ধের জন্য কিন্তু কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আমার কাছে যেটা মনে হয়, এই ডেমোক্রেটিক পার্টির যে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এগুলো তাদের এজেন্ডা হিসেবে রাখে, কখনো কোনো দেশের ক্ষেত্রে প্রয়োগ করে, কোনো দেশের ক্ষেত্রে প্রয়োগ করে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচন 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিয়েছেন, এবং এখন তাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়িক এবং কূটনৈতিক এবং ভূরাজনৈতিক কি কি স্বার্থ এখানে এক্সপ্লোর করা যায় সেগুলোকে অনুসন্ধান করবে তারা। কিন্তু আন্ডার কাভার্ডে যে বিষয়গুলো থাকে, এটাই বললাম যে বিজনেস এবং কূটনৈতিক ইস্যুগুলি আন্ডার কাভার থাকে, আর সারফেসে হয়তো তারা যে গণমাধ্যম প্রতিনিধি বা আজকে সিভিল সোসাইটি প্রতিনিধির সাথে যে কথা বলেছেন, দেখা জি করেছেন, এটা হচ্ছে তাদের একটি একটি এজেন্ডা। এটা তারা সবসময় করে, কিন্তু সেটা কতটুকু প্রতিবাদ্য হলো হলো না, এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের মত আছে আর কি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। বলা হয় বা যুক্তরাষ্ট্র দাবি করে থাকে, দাবি করা ঠিক বলা ঠিক হচ্ছে না, বলা হয় যে যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র মানবাধিকারের যে উন্নয়ন সেটা নিয়ে তারা কাজ করে এবং এটা গুরুত্ব দেয়, এবং তাদের যেটা মূল এজেন্ডা তারা সবসময় বলে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব দিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটছে, আপনি নিজেও বলছিলেন যে গাজায় যে যুদ্ধ পরিস্থিতি, যে হামলা হচ্ছে এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোপুরি মদত রয়েছে ইসরায়েল বাহিনীর প্রতি, এবং বিভিন্ন দেশে এই যে তাদের যে নীতি, সেই প্রয়োগটা কি সমানভাবে হয় নাকি দ্বৈত নীতি দেখা যায়, আমি বলার চেষ্টা করছি। এবং তাই যদি হয়, মানবাধিকার বা গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র যেটা বলছে সেখানে আসলে তাদের নৈতিক অবস্থান কি আগের চেয়ে অনেক দুর্বল হয়েছে কিনা? আমি আপনার সাথে একমত যে অবশ্যই তাদের নৈতিক অবস্থান দুর্বল হয়েছে, এবং তাদের এই মধ্যপ্রাচ্যে যে মার্কিন পররাষ্ট্রনীতি, সেটা কিন্তু ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। ধরেন সেটা নট অনলি যে সিভিল সোসাইটি বা স্টুডেন্ট বিক্ষোভী, সমগ্র পৃথিবীতেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দাঁড়িয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ এখন তো আপনার যেটা বলবো, যে ওয়েস্টার্ন দেশগুলো এই যে ইসরায়েল এবং গাজার যে এই যে মানবিক বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যেও তারা যে একটা টু স্টেট সলিউশনের কথা বলছে, সেটাও দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিটু দিয়েছে। জি ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের যে সম্পর্কের প্যাটার্ন, সেটা হয়তো তাদের অনেক অনেক বিষয় আছে, সেটা হয়তো এখানে তাদের স্বার্থ তারা রক্ষার জন্য চেষ্টা করবে, সেটা রিপাবলিকান এবং ডেমোক্রেট সবাই করে। কিন্তু আমার আমার কাছে মনে হচ্ছে যে এই সম্প্রতি যে তাদের যে অবস্থান, এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড তাদের বক্তব্য, সেটা ও সেই ক্ষেত্রে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র তার নৈতিক গ্রহণযোগ্যতা অনেকটাই হারিয়েছেন বলে আমি মনে করি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই গণতন্ত্র, মানবাধিকারের যে সবক তারা দেয় তারা দেশে, সেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। এবং এ- ভারতের ক্ষেত্রে যদি সেটা আপনি বললেন, সে ভারতকে কিন্তু তারা নানাভাবে হয়তো ওইভাবে করে না, ইভেন পাকিস্তানকে করে না। হুম হুম, সেখানে দেখছি যে ইলেকশনের আগে বাংলাদেশকে নিয়ে তারা ব্যাপক প্রচার চালিয়েছে, এবং জি বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনেছে, ভিসা স্যাংশন দিয়েছে। আমার মনে হয় সেই পরিস্থিতি বাংলাদেশ ওভারকাম করেছে, এবং হয়তো এখন ভবিষ্যতে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্যাটার্ন কি হবে, কি কি স্বার্থ সেখানে মানে উদ্ঘাটিত হবে, এক্সপ্লোর হবে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো বেশি গুরুত্ব আরোপ করবে বলে আমার কাছে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক বশির আহমেদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাকে শেষ করতে হচ্ছে আজকে। বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস, অ্যাক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টার্বোর বিএসটিআই বা ঔষধ প্রশাসন কারোই অনুমোদন নেই। তাই এই 5 ব্র্যান্ডের কোম্পানির মালিকদের বিরুদ্ধেই 5টি মামলার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। অধ্যাপক ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আজকের খবর হচ্ছে 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের বিষয়ে বলা হচ্ছে তাদের অনুমোদন নেই, এবং যেহেতু অনুমোদন নেই
তাদের কোম্পানিদের কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি যে বিষয়টা আসলে আলোচনা করতে যাচ্ছি যে এই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাজারে আছে, আমার জানা মতে এসএমসি 2021 সালে এটি বাজারজাত করছে এবং আমার মনে পড়ে গণমাধ্যমে এদের বিজ্ঞাপনও আমি দেখেছি। তাই যদি হয় এই দেখার দায়িত্ব কার? নিরাপদ খাদ্য অধিদপ্তর হতে পারে, বিএসটিআই হতে পারে, ঔষধ প্রশাসন হতে পারে, কার দেখার দায়িত্ব? আর যদি তাদের দেখার দায়িত্ব থাকে তারা কি এই দায় এড়াতে পারেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই দুঃখজনক, এসএমসির মতো একটা কোম্পানি যেটা 2021 সালে তারা এই ড্রিঙ্কসটা বাজারে এনেছে, তারপর আকিজের মতো কোম্পানি যারা টার্বো নামে একটা ড্রিঙ্কস বাজারে এনেছে, তারপর আমরা দেখলাম যে প্রাণের মতো কোম্পানি অ্যাক্টিভ নামে তারা একটা এই ধরনের একটা ড্রিঙ্কস বাজারে এনেছে। যে কোম্পানিগুলো বাজারে এত বেশি স্বনামধন্য, তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছে, তারা কিভাবে বিএসটিআই কে এবং ওষুধ প্রশাসনকে ফাঁকি দিয়ে তারপর তাদের এই যে অধ্যাপক ভূঁইয়া, আমি যে প্রশ্নটা করেছিলাম ফাঁকি দিয়ে নয়, কিন্তু আমি বলছি গণমাধ্যমে কিন্তু এদের বিজ্ঞাপন যায়, আমরাও বিভিন্ন সময় দেখছি। তাহলে তারা স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিলেন না কেন ওদের? তাহলে এই যে বাজারে ভোক্তারা এটাকে ভোগ করছেন, কিনছেন, সেই দায় কি তাদেরকে নিতে হবে না? না, সেটা না, ভোক্তারা তো নিচ্ছে। ভোক্তারা, আমাদের যে নিরাপদ খাদ্য আইনটা আছে, আমাদের এখানে জনবল কম এবং কি আমাদের দক্ষ জনবলেরও অভাব আছে। এখানে যে কজন কর্মকর্তা আছেন, সম্প্রতি কয়েক বছর আগে নিরাপদ খাদ্য যে আমাদের যে কর্মকর্তারা নিয়োগ দিয়েছে সরকার, তারা কাজ করছে, এর পরিধি বাড়াচ্ছে, কিন্তু এটা খুবই সাফিসিয়েন্ট না। যার কারণেই এই যে বাজার মনিটরিং করার জন্য আমাদের যে বিএসটি আছে, ওষুধ প্রশাসন আছে, তাদেরও একটা সেক্ষেত্রে তাদের একটা সহযোগিতা থাকা উচিত ছিল। কারণ দীর্ঘদিন থেকে বাজারে যে জিনিসটা মানে অনুমোদনহীন ভাবে তারা যেগুলো লেভেলে আপনার তাদের পণ্যের লেভেলে লেখা আছে এই আইটেমগুলো আছে, কিন্তু টেস্ট করে দেখা গেল যে এগুলো নেই। তো সুতরাং এটা তো এক ধরনের প্রতারণা। আমরা মনে করি যে এই ধরনের, যেমন আপনার এই খাদ্যগুলো কাদের জন্য প্রয়োজন হয়, এটা প্রয়োজন হচ্ছে যারা খুব হার্ড পরিশ্রম করে, যারা খুব খেলোয়াড় ক্লান্ত হয়ে যায়, তখন তৎক্ষণাৎ হয়তো তাদের ডিহাইড্রেশন হতে পারে, ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স হতে পারে, তখন তারা নিয়ে থাকে। কিন্তু আমরা দেখছি যে এইগুলো বাজারে ছেড়ে দেওয়ার পর আমাদের হাইপারটেনশনের রোগী, আমাদের ডায়াবেটিসের রোগী এবং কিডনি রোগী তারা কিন্তু গ্রহণ করছে এবং তারা আক্রান্ত হচ্ছে। এবং কি আমার মনে হয় এটা কিন্তু খুবই দুঃখজনক যে এই ধরনের পণ্য বাজারে কোনোভাবেই ছাড়া উচিত না কোনো কোম্পানিরে। আপনার সাথে একমত। আপনি যে কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সবার জন্যই প্রয়োজন নেই, শুধুমাত্র যারা কঠোর পরিশ্রম করবেন, তাৎক্ষণিক শক্তির প্রয়োজন, তাদের জন্য হয়তো এটা প্রয়োজন রয়েছে। নিঃসন্দেহে ভালো ভালো কোম্পানি এই ড্রিঙ্কস বাজারে বিক্রি করছে। আমরা জানি না অনুমোদন আছে কিনা, এটা হয়তো শেষ পর্যন্ত কোর্টে যাবে, কিন্তু এর ভবিষ্যতের যদি এই কাজ করতে হয় বা কেউ অনুমোদন ছাড়া, আমরা জানি না কিন্তু অনুমোদন আছে কিনা এখনও বা নেই, যেহেতু একটা অভিযোগ, সেক্ষেত্রে কী ধরনের রেগুলেটরি ব্যবস্থা আসলে সরকারের পক্ষ থেকে থাকা উচিত? যে কোনো খাদ্যপণ্যের ক্ষেত্রে আমরা যদি বলি, অনুমোদন নেবার একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা উচিত কিনা, বা এই ক্ষেত্রে কে অনুমোদন দিবে এই ড্রিঙ্কসের ক্ষেত্রে? না, সেখানে তো এখন আমাদের ওষুধ প্রশাসন আছে, আমাদের বিএসটিআই আছে, তারপর আমাদের নিরাপদ খাদ্য আছে। এখন আমরা, কারণ আপনার মতো আমারও তো একই প্রশ্ন, আমার মনে হয় যে এটাকে গভর্নমেন্ট একটা জায়গায় আনা উচিত, যেটা ওষুধ প্রশাসন দিবে। যেমন আমরা দেখি যে এফডিআই থেকে আপনার আমেরিকাতে কোনো খাদ্যের নিলে এফডিআই এর অনুমোদন লাগে, ওষুধ প্রশাসনের কিছু হলে এফডিআই এর অনুমোদন লাগে। আমাদের এখানেও কিন্তু এই ধরনের একটা অনুমোদন দেওয়া উচিত, যে এদের অনুমোদন ছাড়া বাজারে সেটা করা যাবে না। আজকে যে কোম্পানিগুলোর জন্য মামলা করা হয়েছে, বা সেটা হয়তো তদন্ত সাপেক্ষে দেখা যাবে কি তারা আদৌ সে কাজটি করেছে কিনা, বা আদৌ তাদের ফল্ট আছে কিনা। যদি ফল্ট হয় তখন তারা আইনের আওতায় তারা আসবেন ভবিষ্যতে, যাতে করে আমাদের মানুষ সচেতন থাকে এবং আমাদের এই কোম্পানিগুলো যাতে করে বাজারে যখন পণ্য আনবে
তো সে পণ্যগুলো যেমন আমরা দেখেছি রেড ব্লু, যেটা বিদেশি একটা কোম্পানি, সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, সেটা সবাই গ্রহণ করতেছে, সেটা জার্মানিতে সেটা তৈরি করে। এই ধরনের ধরেন কখনো যদি রিকগনাইজ কোনো কিছু থাকলে সেখানে তো কারো আপত্তি থাকার কথা না। আমাদের এখানেও নিরাপদ খাদ্য হোক, ওষুধ প্রশাসন হোক, অথবা আমাদের অথবা বিএসটি হোক বা সায়েন্স ল্যাবরেটরি হোক, কাউকে না কাউকে অনুমোদন দিতে হবে। একটা কোম্পানিকে একটা জায়গায় আসতে হবে, যে এরা অনুমোদন দিলে সে সাপেক্ষে এটা বাজারে আসবে, সে অনুযায়ী তারা বাজারজাত করবে। আমার মনে হয় সেটাই করা উচিত বলে মনে করি সরকারের। আর তাছাড়া এই যেসব ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, এইটার কি ধরনের অনুমতি প্রয়োজন আছে, বা যেসব খাদ্যপণ্য বিক্রি হচ্ছে বাজারে কার অনুমোদন লাগবে সেই বিষয়ে উপরে যারা উৎপাদক তাদেরও একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত, না হলে এই সংকটটা হতেই পারে। না, সেটা তো আমি পূর্বেই বলেছি, আমাদের তো বাজারে অসাধারণ অনেক ধরনের খাদ্যদ্রব্য বাজারে আসতেছে। শুধু ইলেকট্রোলাইট পণ্যের কথা বললে তো হবে না, আমাদের সফট ড্রিঙ্কস আসতেছে। আমাদের সফট ড্রিঙ্কসে কি পরিমাণ ইয়ে থাকা, ফাল্ক থাকা উচিত, সেগুলোও কিন্তু আমরা কি মেনটেন করি না। কিন্তু সেগুলো আমার মনে পর্যায়ক্রমে প্রত্যেকটা খাদ্যে যেগুলো বাজারে আসতেছে, খুব সেন্সিটিভ জায়গা। খাদ্য আপনার কিডনি লিভারকে আক্রান্ত করছে। আপনি আজকে আমাদের ক্যান্সার রোগীর সংখ্যা এত বেশি কেন, আমাদের কিডনি রোগীর সংখ্যা এত বেশি কেন? আমরা ভেজাল খেতে 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 কিন্তু সরকার বারবার চেষ্টা করছে, আইন প্রশাসন র্যাব বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এমনকি ভোক্তা অধিকারও কাজ করে যাচ্ছে। তা আমি মনে করি যে আমাদের নিরাপদ খাদ্য, বিএসটিআই এবং আমাদের ওষুধ প্রশাসন এক হয়ে একটা সম্মিলিতভাবে একটা জায়গা থেকে যদি সম্মিলিতভাবে কাজ করে, আমার মনে হয় এক জায়গা থেকে অনুমোদন যদি নিতে পারে, তাহলে ভবিষ্যতে আমরাও সচেতন থাকবো, কোম্পানিগুলোও ব্যবসা করতে পারবে, মানুষও ভালোভাবে বাঁচতে পারবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাকে আজকের মতো শেষ করতে হচ্ছে। মহাখালী বাস টার্মিনাল এলাকার দূরপাল্লার বাস গেটলেক করে দেওয়ার পরে সুফল শীঘ্রই পাওয়া যাবে আশা করছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ট্রাফিক সচেতনতামূলক এক সেমিনারে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে বিশেষ অভিযানে নামবে ডিএমপি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। ঢাকা শহরের ট্রাফিক বা গণপরিবহনের পরিবহন ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সার্বিকভাবে আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই সেটা হচ্ছে যে একটি আধুনিক দেশের, আধুনিক রাজধানীর গণপরিবহন ব্যবস্থা যেটা বাংলাদেশে আছে, সেখানকার ট্রাফিক ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কি আপনার মনে হয় এক আধুনিক তো নয়, নিশ্চয়ই নয়। সেই আধুনিকতা যদি আনতে হয় তো প্রথম যে কাজ নজর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিগন্যাল ব্যবস্থা। বাংলাদেশের মোটামুটি সব রাস্তার সিগন্যাল ব্যবস্থা এখনও অ্যানালগ, তাহলে ওই দিকটা কেন নজর দেওয়া আসলে হচ্ছে না? আপনাকে ধন্যবাদ। আসলে ট্রাফিক ব্যবস্থাপনা আপনি যেটা বলছিলেন, ঢাকার মতো মেগা সিটির যে পরিমাণ ট্রাফিক ব্যবস্থাপনা, সিগন্যাল থেকে শুরু করে লেন ব্যবস্থাপনা এবং যেটা গাড়ির পার্কিং সিস্টেম, সব মিলেই ঢাকা আসলে এক ধরনের সড়কে অরাজকতা চলছে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে সড়কে যত মৃত্যু। এখন ট্রাফিক সিগন্যাল নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে ঢাকা শহরে 2000 সালের শুরু থেকে কাজ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এই ট্রাফিক সিগন্যাল নিয়ে 100 কোটি টাকার উপরে ব্যয় হয়েছে, এবং অনেক রিপোর্ট তো বলছে যে আমরা ট্রাফিক সিগন্যাল তৈরি করেছি, সেটার ব্যবহারটা নিশ্চিত করতে পারিনি, অথচ আমাদের যে বিল, ইলেকট্রিসিটি বিল, সিগন্যাল বাবদ সেখানেই 100 কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে ট্রাফিক সিগন্যালের যে পাইলটিং গুলো আমরা করেছিলাম সেগুলো পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার কিন্তু মাল্টিফেরাস। এখানে আমাদের সিগন্যাল ব্যবস্থাপনা পুরো সড়ক জুড়ে করার যেমন চেষ্টা করা হয়নি, ব্যবস্থাপনা দায়িত্বে যারা ছিলেন তাদের টেকনিক্যালিটিস, পাশাপাশি ঢাকার যে সড়ক ব্যবস্থাপনায় যে সড়কে গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা, এটা একটা মানে একটার সাথে একটা ইন্টিগ্রেশন আছে। শুধুমাত্র ট্রাফিক সিগন্যাল আধুনিক করলেন আর সড়কে যত্রতত গাড়ি নামানো হলো, উঠানো হলো, আবার সিগন্যালের সামনে গিয়েই সে অরাজকতার সাথে গাড়ি চালাবে, এটা হয় না। এই জন্যই আসলে শুধু সিগন্যাল না, সিগন্যাল সহ পুরো সড়ককে আধুনিক একটা মেগা সিটি যেভাবে চলে আমরা বাইরের দেশে দেখি, এমনকি আমাদের দেশে তখন মেট্রো রেল এসেছে, এটা একটা আধুনিক গণপরিবহন ব্যবস্থাপনা, সেটা কিন্তু সোফার ভালোই চলছে। তাহলে আমরা মেট্রোকেও যদি উদাহরণ রাখি তাহলে আমরা বিশ্বাস করি ঢাকাতে ট্রাফিক সিগন্যাল সহ পুরো সড়ককে ঢেলে সাজানো, শৃঙ্খলিত করা এবং জনগণের নাগরিক আচরণ সবই করা সম্ভব যদি কর্তৃপক্ষ আন্তরিকভাবেই চায়। আমরা বলছিলাম যে মহাখালী থেকে যেসব বাস, দূরপাল্লা বাস ছেড়ে যায় সেগুলো যেন কাকলির মোড় আসার আগ পর্যন্ত কোথাও না থামে বা সেখানে যাত্রী না তোলে। এই যে ছোট্ট একটা ব্যবস্থাপনা, এবং এটা একটা সুফল পাওয়া যাবে বলেই সবাই বলছেন। তাহলে
ঢাকার কোন এলাকায় যানবাহন থামতে পারবে বা কোথায় পার্কিং করা যাবে কি যাবে না নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম নেই, মোটামুটি ট্রাফিক ব্যবস্থাপনা চলে ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো। এটাকে একটা আরও একটু আধুনিকায়ন করা কীভাবে সম্ভব, এবং যদি এই ট্রাফিক ম্যানেজমেন্টটা করা যায়, বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পার্কিং থাকে, তো খুবই স্বাভাবিক, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তো একটা গাড়ি যাবেই, তো তাহলে তাদেরও তো একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দিতে হবে। সেই রকম ব্যবস্থা যদি না করা যায় এই যানজট তো দূর হবে না। সড়কগুলোতে যে আপনি বলছিলেন যে মহাখালী থেকে কাকলী বনানী পর্যন্ত গিয়ে যেন সে যাত্রী না তোলে, এবং সেই আশাবাদ আমরা চিন্তা করছি যে সেটা কাজ করবে। আসলে শুধু মহাখালী কেন, যত ধরনের ইন্টারসিটি বাস আছে সবগুলো বাসই তো আসলে ইন্টারসিটি, তাকে তো আসলে জি, ইন্টারসিটি গাড়ির আসলে সেই অর্থে কোথাও যাত্রী তোলার কোনো সুযোগ নেই। এখন আমরা সবকিছুতে খণ্ডিত ভাবে দেখি। আমরা এখন ভাবছি মহাখালীর বাসগুলো গেট লক হবে, তাহলে আপনার যদি অন্য যে স্টেশন থেকে ইন্টারসিটি বাস হবে সেটা কি গেট লক হবে না? আসলে পুরো জিনিসটাকে আপনাকে চিন্তা করতে হবে। আন্তঃজেলা বাসগুলোকে আপনি কিভাবে চালাবেন, তার স্টপেজ গুলো কোথায় হবে, এবং সেখানে অবশ্যই তাকে আইন মেনে চলতে হবে। আমরা বিচ্ছিন্নভাবে একটা গাড়িকে ট্র্যাক না করে, এই গাড়ির মালিক আছেন, হ্যাঁ, তাদের একটা পরিবহন ব্যবস্থাপনা আছে। আমরা যদি কোনো গাড়ি যদি আইনের ব্যত্যয় করে এবং সরকার নির্ধারিত জায়গার বাইরে গিয়ে সে যদি যাত্রী ওঠানামা করে, তাহলে পুরো সার্ভিসকেই আসলে কোয়েশ্চেন করা উচিত। বাইরের দেশে সেটাই হয়। এখন আপনি কি একটা গাড়ি, দুইটা গাড়ি, তার হেল্পারকে ধরে তো আপনি সমাধানটা পাবেন না। এই জন্যই পুরো ব্যবস্থাপনা এবং সকল ধরনের আন্তঃজেলা বাস সার্ভিস, শুধু ঢাকা না, সারা বাংলাদেশেই যেন আন্তঃজেলা বাস সার্ভিসগুলো তার স্টপেজের বাইরে না যাত্রী ওঠানামা করাতে পারে, এই বিষয়ে নির্দেশনা প্রয়োজন। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্টলি আপনি বলছিলেন যে আমাদের যে ভূমি ব্যবহারের সাথে আমাদের এই যে ট্রান্সপোর্টের যে সিনক্রোনাইজেশন, এটা একদমই নাই। কেউ চাইলেই কোনো ধরনের পার্কিং ব্যবস্থাপনা ছাড়া সে একটা স্কুল করতে পারছে, হাসপাতাল করতে পারছে। হাসপাতালের পার্কিংটাতে সে অন্য নন পার্কিং ইউজ করে, দেখা যাচ্ছে রাস্তার উপরে সে মাসোয়ারা দিয়ে সে পার্কিং এর ব্যবস্থা করে, পুলিশ বা অন্য অনেকের সাথে যোগ সাজস থাকে। এই যে একটা সিস্টেম আমরা দাঁড় করিয়েছি, এই সিস্টেমের সাথে কিন্তু অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অর্থযোগের অনেক ধরনের ব্যক্তি আছেন, তারা সংযুক্ত। এগুলো গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ের লোকজন জানেন, কিন্তু কেউ কিন্তু ব্যবস্থা নেন না। ব্যবস্থা না নিলে যেটা হয়, তখন প্রত্যেকেই স্কুলের মালিক, হাসপাতালের মালিক, রেস্টুরেন্টের মালিক, সে ম্যানেজ করতে করতে তার একটা কালচার তৈরি করেছে। এখন যতক্ষণ আপনি এই ধরনের ম্যানেজ কালচার তৈরি করবেন, তখন ঢাকা শহরে যতই উন্নত ট্রাফিক সিগন্যাল তৈরি করেন, এটা আসলে পুরো নগর জুড়ে কোনো ধরনের ফল দিবে না। এখন বর্তমানে ঢাকা শহরে যে অবকাঠামো রয়েছে, যে পরিমাণ গাড়ি ঘোড়া চলাফেরা করে রাস্তায় সড়কে, সবার জন্য ন্যায়সঙ্গত পার্কিং এর অবকাঠামো করা সম্ভব হবে, বা সেক্ষেত্রে কি করা উচিত? আমাদের বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতায় তো আসলে নগরের কেন্দ্রে আপনি অনেক পার্কিং স্পট তৈরি করতে পারবেন না, এবং সেটা তৈরি করার বিকল্প হিসেবে বাইরের দেশে এখানে করেছে কমিউনিটি ভিত্তিক পার্কিং ব্যবস্থাপনা আছে। ডেজিগনেটেড পার্কিং স্পট থাকবে, মাল্টি স্টোরিক থাকবে, কিন্তু আপনি ডোর টু ডোর পার্কিং টাইপের জিনিস বিশ্বের অনেক নগর ত্যাগ করেছে, কেননা সেটা আসলে ব্যক্তিগত গাড়িকে উৎসাহিত করে। তো এখন এই পলিসির আপনার ইমপ্লিকেশন লাগবে। আমাদের বর্তমান যে বিশদ পরিকল্পনা, সেখানেও কমিউনিটি ভিত্তিক পার্কিং ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, কিন্তু সেটা তো ইমপ্লাই করতে হবে। আর আপনি যদি ঢাকা শহরে রাস্তার উপরে সারাদিন 100 টাকার বিনিময়ে যদি পার্কিং রাখতে পারেন, বিশ্বে কোথাও এত সস্তা পার্কিং আর নেই। তাহলে এভাবে করলে আসলে আপনি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর যেখানে একান্ত প্রয়োজনীয় সেখানে পার্কিং এর বিকল্প ব্যবস্থাও করতে হবে। তাহলে অন্তত তাকে আপনি বলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জনাব আদিল মাহমুদ খান। আমরা ভবিষ্যতে আপনার সাথে আবার কথা বলবো। টি-20 বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। 4 পেসার ও 4 স্পিনার নিয়ে গড়া হয়েছে 15 সদস্যের স্কোয়াড। ইনজুরিতে থাকা তাসকিন রয়েছেন সহ অধিনায়কের দায়িত্বে, বাদ পড়েছেন সাইফুদ্দিন। তার পরিবর্তে তানজিম সাকিবকে দলে রাখার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু। এসব নিয়ে কথা বলতে রাজধানীর খিলগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। জনাব রকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। যে দল ঘোষণা করা হলো বিশ্বকাপ উপলক্ষে, তাকে আপনি কীভাবে দেখেন? আপনি কি এই দলে ব্যাপারে আপনি সন্তুষ্ট কিনা? ধন্যবাদ আপনাকে। এরকমই একটা দল আমরা আশাই করছিলাম, প্রত্যাশা করছিলাম। তবে অনেক খুশি হতাম যদি যেহেতু এই প্রত্যাশিত দলটা কিন্তু আপনি, আমি এবং সোশ্যাল মিডিয়া অনেকেই জানতে পেরেছে আগের থেকেই তাদের কাছে ধারণা ছিল। তো এটা যদি আমরা একটু আরো আগে অ্যানাউন্স করে দিতাম, যখন সব দলগুলো 1 তারিখে অ্যানাউন্স করে দিয়েছে, তাহলে যে জিনিসটা হতো, প্লেয়ারদের মধ্যে তাদের
কনফিডেন্স লেভেলটা এবং তারা নিজেদেরকে তৈরি করতে পারতো মানসিকভাবে। ক্রিকেট ইজ এ মাইন্ড গেম সেইভাবে। এবং আর একটা জিনিস যেটা হতো যে এত ঢাকঢোল এত পিটানোর হয়তো প্রয়োজন হতো না, এটা নর্মাল কোর্সে আমরা যেতাম। তারপরেও বলবো আমার ধারণা ওই তাসকিনের মাঝখানে ওই ইনজুরিটা হওয়ার কারণেই বা তার ফিটনেসটা কি হবে সেই জন্যই হয়তো নির্বাচক মন্ডলী একটু সময় নিচ্ছিলেন। একই সঙ্গে সৌম্য সরকারের ওই একটা ফিটনেস টেস্টেরও ব্যাপার ছিল, এটার আর কোনো কারণ আমি দেখি না এই দেরি হওয়ার পিছনে। এবং তারা পুরো সময়টা নিয়েছে এবং জানে যে 25 তারিখ পর্যন্ত একটা কাট অফ টাইম আছে, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। বাট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ স্কোয়াড অফ 15, যেটা করেছে স্ট্যান্ড বাইতে আফিফ হোসেন এবং হাসান মাহমুদকে রাখা হয়েছে। নির্বাচন মন্ডলী যেটা করেছে পার্সোনালি আমি হ্যাপি। তাসকিনের সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? যিনি পুরোপুরি সুস্থ নন, হয়তো সবগুলো ম্যাচ খেলতে নাও পারেন, তাকে কি সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া ঠিক হলো কিনা? নিঃসন্দেহে তাসকিন একজন ভালো খেলোয়াড়। ধন্যবাদ আপনাকে, একটা খুব পার্টিনেন্ট কোশ্চেন আপনি সামনে এনেছেন। তো এখানে যে ভাইস ক্যাপ্টেন তাকে ধরে নেওয়া যে সে অটোমেটিক চয়েস এবং একসঙ্গে সবগুলো ম্যাচ টিমে থাকবে। এই গতকাল বা পরশুদিন কিন্তু নির্বাচক মন্ডলীর প্রধান কাজী আশরাফ লিপু একটা ইঙ্গিত করেছিলেন যে তাসকিন আহমেদ বিশ্বকাপ চলাকালীন ঠিক তার আগেই মুহূর্ত থেকেই উনি ফিট হয়ে যাবেন। ফিটনেস তার যেটা নিয়ে সন্দেহ। তো দৃষ্টিকোণ থেকে হয়তো এখানে মেডিকেল রিপোর্টটা খুব পজিটিভ আসছে এবং সেই জন্যই তাসকিন যেহেতু অটোমেটিক চয়েস টিমের মধ্যে এবং একটা সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার এবং হি ইজ বোলিং অ্যাট ইজ বেস্ট ক্যারিয়ারে এই মুহূর্তে, আমার মনে হয় সেই জন্যই তাকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক প্লেয়ারকে আপনি যখন নাকি দায়িত্ব কাঁধে তুলে দিবেন, যে আমাদের বলে না মা বাবারা যে ছেলে যখন দেখে দুষ্টামি করে কিছুই করতেছে না, যে ওকে বিয়ে করিয়ে দাও, ওর ঘাড়ের জোয়াল তখন দেখা যাচ্ছে খুব ডিসিপ্লিন হয়ে যায় এবং আরো বেশি উৎকর্ষতা সাধন করে সবকিছুতে। তাসকিনের ব্যাপারটা ওরকম না হলেও কাছাকাছি আমি মনে করি। নিঃসন্দেহে আমরা আবার আশা করবো যে তাসকিন ভালো খেলবেন এবং সুস্থ হয়ে যাবেন। প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে চান্স পেলেন জাকের আলী, তানভীর, রুশাদ, তানজিম, সাকিব। তারা কি ঠিক আছে? তাদের সিলেকশন ঠিক আছে? এটা বিশ্বকাপ না, আমাদের টিমে 6 জন প্লেয়ার আছে যারা অ্যাবসলিউটলি ইয়াং। তাদের মধ্যে 3 জন একটু আগে খেলেছে একটা সিরিজ বা এইটা, বাট মেইনলি 6 জন আছে। দিস ইজ এ ভেরি গুড সাইন। এটাই কিন্তু বহন করে আমাদের ফিউচার ক্রিকেট। টি-20 এই বিশ্বকাপ, এটা আমরা জানি যে আমরা হয়তো চ্যাম্পিয়ন হতে যাচ্ছি না, বাট আমরা ভালো ক্রিকেট খেলতে যাচ্ছি। তারপরে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে থাকি, জয় আমাদের হাতছাড়া দিতেও পারে। আর যদি জয়গুলো আসে, সে ফার্স্ট লেগে আমরা 4টার মধ্যে যদি 3টে জিতে যাই, তাহলে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাব নকআউট পর্যায়ে। তো কাজেই এখানে আগামী চিন্তা করতে হবে আমাদের, বিকজ ক্রিকেট এগিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন দেখবেন যে সনাতন ক্রিকেট শট গুলো ব্যাটসম্যানরা খেলে না, ইম্প্রোভাইজ শট গুলো খেলে, স্কুপ শট, রিভার সুইপ, এগুলো খেলতে হচ্ছে। বোলাররাও কিন্তু এক্সপেরিমেন্ট করছে এবং রান হচ্ছে। যেখানে আইপিএল এর দিকে তাকালে তো অবাক হতে হয়, 200+ রান হচ্ছে, যদিও আইপিএল এর উইকেট গুলো ব্যাটারদের জন্য টেলার মেড ছিল। বাট আমি মনে করি এটা আমাদের সামনের দিকে এই প্লেয়ার গুলোকে যদি আমরা ধরে রাখতে পারি, অন্তত টি-20-তে তারা কিন্তু আমাদেরকে বাংলাদেশ ক্রিকেটকে অনেকদিন সার্ভ করতে পারবে এবং ভালোভাবে সার্ভ করতে পারবে। আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমার প্রত্যাশা তো সবাই আছে, আশা তো সবার আছে। আর একটা কথা আছে না, আশা নিয়ে চলার লক্ষ্যস্থলে পৌঁছানো। কিন্তু অনেকটা বাস্তবের সাথে আপনি রিয়ালিস্টিক্যালি আপনি কোথায় দেখতে চান বা কোথায় দেখতে পাচ্ছেন? সেকেন্ড রাউন্ডে দেখতে চাই, আমার প্রত্যাশা সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ প্রথম গ্রুপ থেকে যেন কোয়ালিফাই করতে পারে বাংলাদেশ নেক্সট নকআউট স্টেজে। সেক্ষেত্রে কোন ডিপার্টমেন্টের, বোলিং, ব্যাটিং ডিপার্টমেন্ট দিকে নজর দেওয়া উচিত বাংলাদেশে আপনার মনে হয়? ফিল্ডিংটা এখনো কিন্তু ওই মাপের হয় নাই। কাজেই ব্যাটাররা ঠিক আছে, বোলার ঠিক আছে, বোলিং এ আমাদের ব্যালেন্স আছে, স্পিনার পেসাররা আছে। ব্যাটারের মধ্যে আমাদের কিন্তু অনেক ফ্লেক্সিবল আমাদের ব্যাটিং অর্ডার। যদিও তামি লিটন রান পাচ্ছেন, বাট আই এম হোপফুল লিটন এবং সৌম্য এবং ক্যাপ্টেন আমাদের
তারা ডেফিনেটলি রান পাবে এই বিশ্বকাপে। কারণ তার আগে 3টা ম্যাচ খেলছি কিন্তু আমরা আমেরিকার সাথে। এই আমেরিকাতে 3টা ম্যাচটাই হবে অ্যাকচুয়ালি এলো আমাদের প্রস্তুতি সিরিজ। জিম্বাবুয়ের সঙ্গে যেটা খেললাম আমি মনে করি না যে ওইটা কোনো প্রস্তুতি সিরিজ ছিল, বরঞ্চ ওটা ছিল নির্বাচন করা দল নির্বাচনের একটা প্রস্তুতি। এই প্রস্তুতি হবে যেটা আমেরিকাতে বসে ওয়ার্ল্ড কাপের ভেন্যুতে আমেরিকান টিমের এগেইনস্টে। অসংখ্য ধন্যবাদ জনাব রকিবুল হাসান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই ছিল এটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সেই সাথে থাকার জন্য ধন্যবাদ।